গৌতমবাবু চলে এসেছে আর আমি কিচ্ছু কাজ করতে পারছি না ভয়ের চোটে, নাহলে চিৎকার চেঁচামেচি করবে। ভূত বেশি করে ধরবে 14 শাক খেলে। স্যানিটাইজার দিয়ে বই পরিষ্কার হচ্ছে, যেহেতু ইঁদুর এর মধ্যে পটি হিসু করে দিয়ে গেছে, তার জন্যে তো আমার দুঃসাহস হয়েছে। আমাকে ডাক্তার যেখানে বলেছে 3 মাস রেস্টে থাকতে, 2 বছর পর ভেলোরে না থেকে কলকাতায় থেকে কালী পূজাটা এনজয় করছি, এতে আমি আত্মহারা। যতই মন দিয়ে বলি যে আমি একদম সুস্থ হয়ে গেছি, কিছুই হয়নি, খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে গেছে, কিন্তু শরীর আমাকে আজকের কেন বারবারই বুঝি। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমি আগের থেকে একটু সুস্থ হয়েছি, পুরোপুরি কিন্তু সুস্থ হয়ে উঠিনি, কারণ এখনও পেটে পেন রয়েছে। এখন অনেক রেস্ট্রিকশনের মধ্যে চলতে হয়, একটু ওঠা বসা এদিক ওদিক করলেই পেটে পেন শুরু হয়ে যায়। আর মানে সেলাইয়ের জায়গাটা তো সব সময় ব্যথা করে। যেহেতু আমি বলেছিলাম আমি একদমই পেন কিলার খাইনি, প্রথম একটা সপ্তাহ ওটির একটা সপ্তাহে জাস্ট পেন কিলার খেয়েছি, তারপর আর খাইনি। ওই ব্যথা সয়ে সয়েই আমার দিন যাচ্ছে। তো এবার আস্তে আস্তে এইভাবেই সুস্থ হয়ে উঠবো। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও, সেই লক্ষ্মী পূজায় করেছিলাম, তারপর আজকে একটু করার ইচ্ছা হলো ভিডিও, তার জন্যে। তো এখন বর্তমান আমার ঘরের অবস্থাটা তোমরা যদি দেখো, ভাববে যে এটা ঘর না মানে জঞ্জালের স্তূপ, মানে কি বলবো। দুর্গা পূজায় ঘরদোর ঝাড়াঝাড়ি হয়নি, আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম। লক্ষ্মী পূজায়ও কিছু করে উঠতে পারিনি, শরীরের সেই ক্ষমতা ছিল না। তো আগামীকাল কালী পূজা, আমি জাস্ট একটু গোছান গাছান, গৌতম একবার ঘর ঝেড়ে দিয়েছে, একটু জাস্ট জিনিসপত্র এদিক ওদিক গুছিয়ে রাখা, তার জন্যে ঘরের যা অবস্থা সেটা তোমাদের। এইদিকে জামা কাপড় ভাঁজ করে পড়ে রয়েছে, আর এই দিকটা শুধু দেখো, সব শাড়ি আমার। সব কিছু ঘর এই অবস্থা হয়ে আছে, চারিদিক দেখো, চারিদিক ঘরের এই অবস্থা। উৎসাহী বইগুলো গোছাতে হবে। আমরা ছিলাম না, ভেলোরে ছিলাম, তারপর আমি মায়ের বাড়িতে কাটিয়েছি। কোথা থেকে একটা ছোট্ট নিমটি ইঁদুর এসে গেছিলো, এই সব জায়গায় হাগুমুতু করে দিয়েছে, সাংঘাতিক গন্ধ। উৎসার বইগুলোর ওপরে সব, মানে ইংলিশ পড়তে পারেনি, ভয়ের চোটেই পটি করে ফেলেছে বেচারা। এই উৎসার বইয়ের নতুন সব বই কিনে রেখেছিলো, তার মধ্যে পটি করে হিসু করে একাকার করে রেখেছে। এছাড়া উৎসার কিছু জামা কাপড়েও পটি হিসু করে দিয়ে গেছে। বেচারাদের ইচ্ছা হয়েছে জামা কাপড় পরার, কিন্তু ফিট হয়নি, কি করবে। ইংলিশ পড়তে পায়নি বলে বইয়ের ওপর পটি করেছে, জামা পরতে পায়নি জামা কাপড়ের ওপর পটি আর হিসু করে চলে গেছে। সেইগুলো আজকের এতদিন পর আমি পরিষ্কার করলাম। গৌতমবাবুর একদমই টাইম নেই, কি করব, একটুখানি করেই আমি পুরো হাঁপিয়ে উঠেছি। মেয়ে আর গৌতম সকালে গেছিলো ডাক্তার দেখাবার জন্যে, মেয়ের জন্যেই গেছিলো। তো ডাক্তারের যেহেতু ফিভার, ডাক্তারের নিজেরই ফিভার হয়ে গেছে, হাই ফিভার। ডাক্তার আর পেশেন্ট দেখেনি, উৎসাকে আর দেখেনি, সুতরাং একটু আগে ওরা ফিরেছে। আপাতত কিচেনের কিছু বাসনপত্র আজকে আমি মেজেছি, গৌতম যথারীতি আমাকে করতে দেয় না, যেহেতু গৌতম ছিল না। টুকিটাকি কাজকর্ম এইগুলো একটু একটু করে গোছাচ্ছিলাম। গৌতমবাবু চলে এসেছে আর আমি কিচ্ছু কাজ করতে পারছি না ভয়ের চোটে, নাহলে চিৎকার চেঁচামেচি করবে। গৌতম গেছে একটু বাইরে দিয়ে খাবার কিনে আনতে, আজকে একটু ইচ্ছা হলো বাইরের খাবার খেতে, তার জন্য বললাম একটু কিনে নিয়ে আসতে জলখাবারটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাটা দিন কীভাবে কাটাই চলো। এদিকে গৌতমবাবু টিফিন নিয়ে চলে এসেছে। কি নিয়ে এসেছো? তো জোরে বলতে পারছো না। পেটাই পরোটা নিয়ে এসেছে, পেটাই পরোটা। আর এদিকে আমাদের যেহেতু আজকে ভূত চতুর্দশী, আমাদের 14 শাক খেতে হয়, এখানে 14 শাক নিয়ে এসেছে। ভূত বেশি করে ধরবে 14 শাক খেলে। দেখে কত মানে 14 রকম শাক বলে, তো আমি 2 রকমই শাক দেখতে পাচ্ছি। তো আজকে সকালের জলখাবারে গরম গরম পেটাই পরোটা, সাথে ঘুগনি। ব্রেকফাস্ট করে শাকগুলো নিয়ে বসেছি, বেছে নিতে হবে। তো আমি 3 রকম শাক দেখতে পাচ্ছি, এক হচ্ছে কলমি শাক, লাল শাক আর ছাঁচে শাক, আর কিছু বাঁধাকপির পাতা চোখে পড়েছে, আর কোনো শাক নেই। এটা নাকি 14 শাক। একটা কুঁড়েকে দিয়ে এখন কাজ করাচ্ছি জোর করিয়ে করিয়ে, ওইগুলো সব পরে কাচতে হবে।
এখন যা করে ওর মধ্যে রেখে দিচ্ছি, রেখে দে, উপরটায় রাখ। 14 শাক বেছে আর 14 শাক ধুয়ে গুছিয়ে আমি একদম কুপোকাত। গৌতমবাবু রান্না করছে, মেয়েকে একটুখানি এই দিকটা গুছিয়ে দিতে বললাম, আর আমি আর কিচ্ছু করতে পারছি না। আসলে ব্যাপারটা কি হচ্ছে, কালকে সারা রাত আমি ঘুমাইনি। কেন কি জানি ঘুমই আসেনি, অনেক চেষ্টা করলাম, ফোন ঘাঁটলাম, এটা করলাম ওটা করলাম, কিছুতেই ঘুম আসছিল না। শেষে 6টার সময়, যখন 6টা বেজে গেছে, তখন উঠে এই টুকটাক করে ঘরদোর গোছাচ্ছিলাম, জামা কাপড় ভাঁজ করা, এটা ঠিক করা ওটা ঠিক করা, এইসব করছিলাম। এখন আর শরীর দিচ্ছে না, শরীর একদম ডাউন হয়ে গেছে। এই সেলাইয়ের সাইড দিয়ে পুরো ডান দিকটা যন্ত্রণা করছে, আর পারছি না। আমি বসে পড়েছি, এখন ঘরটাকে যা ছড়িয়ে রেখেছি, জানি না এটা এবার কি করে কি হবে। তো যাই হোক, দেখি একটু গৌতমবাবুর হেল্প নিতে হবে, নিয়ে যা করে জাস্ট একটু গুছিয়ে নিতে হবে, আর কিচ্ছু করা যাবে না। স্যানিটাইজার দিয়ে বই পরিষ্কার হচ্ছে, যেহেতু ইঁদুর এর মধ্যে পটি হিসু করে দিয়ে গেছে, তার জন্যে হাতে আবার মোজা পড়েছে। মোজাটা কিন্তু গ্লাভসের কাজ করছে বাবাই। রোগের জ্বালায় আর 3 মাস পর পর ভেলোর যাওয়ার চক্করে ঘরদোর আর পরিষ্কার করা হয় না। আজ গৌতমবাবু ফার্নিচার সরিয়ে সরিয়ে ঘরে পোছা লাগাচ্ছে, আর আরেকজনের অবস্থা দেখো। ঘর একটু একটু করে গোছানো হচ্ছে, ঠাকুরের যে পজিশনটা চেঞ্জ করা হলো, এই দিয়ে খাটের এই অবস্থা। আর উৎসা ম্যাডাম এখন ওর ছোটোবেলার পুতুল পরিষ্কার করছে, এই দেখো। উৎসা ছোটো থেকেই ভীষণ লক্ষ্মী, জিনিসপত্র গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসে। প্যাকিংয়ে থাকতে থাকতেই পুতুলগুলো নোংরা হয়ে গেছিলো, এখন উৎসা সেগুলো পরিষ্কার করছে। এখনও 4-5টা বারবি ডলের সেট, কিচেন সেট, আরও কত রকম খেলনা বক্সিং অবস্থায় পড়ে রয়েছে। জানি না কবে সময় পাবে আর কবে আনবক্সিং করবে। পুতুলগুলো কি কিউট, তাই না? তার জন্যই কিন্তু কিনে দিয়েছিলাম ওকে, যাতে ও নিয়ে খেলে। কিন্তু কি করব, ও একটু অন্য ধরনের। অনেক ছোট থেকেই পুতুল খেলা বন্ধ করে দিয়েছে, ড্রয়িং খাতায় আঁকা আর ওই বই পড়া, এটাই ওর পছন্দের। পুতুলগুলো যে কাউকে দিয়ে দেবে তাও কিন্তু নয়, সেদিকে একদম হিংসা ভরপুর। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, খেতে বসে পড়েছি। 14 শাক ভাজা আর হচ্ছে মাংসের তরকারি, মুরগির মাংসের তরকারি। আমার সাথে আমার 2 পার্টনার যে সহযোগিতা করছিল, তারা অনেক আগে হামড়ে পড়েছে। হ্যাঁ, তারা হামড়ে পড়ে খাওয়া দাওয়া স্টার্ট করেছে। আমার একটু লেট হয়ে গেল চারিদিক গোছাতে গোছাতে। সকালবেলা একবার স্নান করেছিলাম, যা অবস্থায় বিকালে আবার স্নান করতে হবে। যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে এখনও কিছুটা কাজ বাকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতদূর কি হলো। সবটা করা সম্ভব নয়, যতটুকু করা যায়। আবার উৎসাহ বলছে তুমি বলে দাও, তারপর দেখাবো রাত্রিবেলা আমার হেলথ কন্ডিশন কি। মানে আজকের আমি শুয়ে পড়বো আর ওঠার ক্ষমতা হবে না, সেটা নিয়েই বলছে। অবশেষে 3 জনের অক্লান্ত পরিশ্রমে ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। একটু ঘরের জিনিসপত্র অদল বদল করা হয়েছে, একটু অদল বদল করলে না বেশ ভালোও লাগে। ঠাকুরের জায়গাটা পরিবর্তন করে এদিকে করে দেওয়া হয়েছে। উফ, আজকে খুব কষ্ট হয়েছে। উৎসাহ, গৌতম, আমি 3 জনে মিলে, বিশেষ করে গৌতমের ভীষণ কষ্ট হয়ে গেছে। রান্না করেছে, আমার হাতে হাতে এই কাজগুলো করেছে। আর এদিকটা ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছি, এদিকে আগে ঠাকুর থাকতো, আর এই পাশেই শোকেসটা পাশে দিয়ে দিয়েছি টিভির এদিকটায়। এখনও অনেক কাজ বাকি, কিন্তু আজকে আমরা ভীষণ ক্লান্ত, আর পাচ্ছি না। এদিকে এই 2টো বক্সে এসেছে বাজি, ক্লাবে সব বাজি ফাটাবে কালী পূজার জন্যে। এই 2টো বক্সে বাজি এসেছে চাম্পাহাটি থেকে। এবছর প্রথম আমাদের ক্লাবে কালী পূজা হবে। আগে প্রায় 5-6 বছর আগের কথা বলছি, গৌতম ঠিক আমাদের বাড়ির এই সামনেটায় একটা কালী পূজা করতো, অনেক দিনই করেছে। তারপর শেষমেশ আর করে উঠতে পারিনি, কারণ ম্যান পাওয়ার ছিল না। খুব প্রবলেম হয়ে যেত, একা গৌতমের ওপর প্রেশার হয়ে যেত, আমার ওপর প্রেশার হয়ে যেত। তারপর আর গৌতম করে উঠতে পারিনি। কাজ করবে না এদিকে পূজার সমস্ত কিছু করবে, কারণ পূজার সময় গৌতমের প্রিন্টিংয়েরও প্রচুর কাজের প্রেশার থাকে, তাই আর করে উঠতে পারিনি। এবছর এত বছর পর আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে ক্লাবে কালী পূজা হোক, চাইছিলাম, এবছর হচ্ছে। আমি তো ভীষণ খুশি। আমার যা শরীরের অবস্থা, আমি দূরে কোথাও হেঁটে যেতে পারবো না। আমার ক্লাবে পূজা হবে, বসে মায়ের পূজা দেখব, এইটুকুই। দুর্গা পূজাটা তো খুব খারাপ কেটেছে, আর মায়ের আশীর্বাদে যদি কালী পূজাটা ভালো কাটাতে পারি,
আজ ওরা সবাই ঠাকুর আনতে যাবে, আমাকেও বলছে, কিন্তু আমার শরীরে আর সেই এনার্জি নেই যে কুমারটুলি গিয়ে ঠাকুর আনবো। ভীষণ হাঁপিয়ে গেছি। তো ঠাকুর আনবে তখন যাব ক্লাবে, তখন তোমাদের সব কিছু দেখাবো, শেয়ার করব। এবার আর 14 প্রতি বানা হয়নি, মোমবাতি দিয়ে কাজ চালাচ্ছি। পরপর 2 বছর ভেলোরেই কাটিয়েছি, 2 বছর পর কলকাতায় কালী পূজা এনজয় করব। কালী পূজা হচ্ছে, আর এবছর মানে 2 বছর পর ভেলোরে না থেকে কলকাতায় থেকে কালী পূজাটা এনজয় করছি, এতে আমি আত্মহারা। আমাদের ক্লাবের সামনে লাইটিং হয়ে গেছে পুরো রাস্তাটায়, কিন্তু প্যান্ডেল এখনও কমপ্লিট নয়, এখনও কাজ চলছে। সামনের গেটটুকু হয়েছে। না, এবারও পারলাম না গৌতম আর মেয়ের রিকোয়েস্ট রাখতে। এই গাড়ি করে যদি মাকে আনতে যাই আর সুস্থ অবস্থায় ফিরতে পারবো না। ওদেরকে লরিতে তুলে টাটা বাই বাই করে আমি চলে এসেছি, কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। যদি আজকের এই যাওয়ার জন্যে, ঠাকুর আনতে যাওয়ার জন্য কিছু হয়, কালকের দিনটা আমি পূজাস্তি মানে কিছুই করতে পারবো না, আমাকে পুরো শুয়ে পড়তে হবে। সুতরাং যদি সব ঠিক হয়ে যায়, আসছে বছর মাকে আনতে যাব, এবছর নয়। আর আমি বলেছি যদি সব ঠিক থাকে তাহলে ভাসানে যাব বাবুঘাটে। তো চলে এসেছি, সে মেয়ে আর গৌতম পুরো করুণ দৃষ্টিতে আমাকে দেখছে, ওরা আমাকে নিয়ে যাবেই। দুজনে কত রকম আইডিয়া করলো, কিন্তু আমি আর গেলাম না, ওদের অনেক করে বুঝিয়ে বললাম, বলে চলে এসেছি। একটু রেস্টের দরকার, আজকে সারা দিন এইভাবে চলেছে। আমার 1.5 মাস ওপেন সার্জারি হয়েছে, 1.5 মাস হয়েছে। এই অবস্থায় একে সারা রাত জাগা, সকাল 6টা থেকে এখন ঘড়িতে বাজে 7:30, কন্টিনিউয়াসলি আমি রেস্ট না নিয়ে কাজ করে যাচ্ছি। একটুও রেস্ট নিইনি, একটুও ঘুমাইনি। মানে কত আমার দুঃসাহস হয়েছে, আমাকে ডাক্তার যেখানে বলেছে 3 মাস রেস্টে থাকতে। যাই হোক, একটু বসি, ঠাকুর আসলে আবার যাব, তখন দেখাবো তোমাদেরকে। গৌতমের ফোন পেয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্লাবের দিকে। আর ঘরে বসে থাকতে পারলাম না, খুব ইচ্ছা করছিল মায়ের মুখটা ভালো করে একবার দর্শন করি। এত সুন্দর হয়েছে, মাকে দেখে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। তো প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, যেহেতু মাকে আমাদের ক্লাবের এই রুমটায় রাখা হয়েছে। এবছর যেহেতু প্রথমবার আমরা ক্লাবে কালী পূজাটা করছি, এবং সবটাই একদম চটজলদি হঠাৎ করে ডিসিশান নেওয়া হয়, এবং হঠাৎ করেই এই কালী পূজার সিদ্ধান্ত। তো ওভারঅল সবটাই তো আগে থেকে প্রিপারেশন ছিল না, একটু একটু করে চিন্তা ভাবনার মাধ্যমে এই পূজাটা, তো তার জন্যে এখন অবধি কিছুই কমপ্লিট হয়ে ওঠেনি। তো আগামীকাল পূজা, আশা করি আগামীকাল সকালের মধ্যে সবটাই কমপ্লিট হয়ে যাবে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে একটু ভালো করে ঘুমাবো, কারণ শরীরটা ভীষণ টায়ার্ড লাগে। একটু ভালো করে রেস্ট নিতে পারলে কালকের মায়ের পূজাটা সারা রাত জেগে দেখতে পারবো। ডিনারে খাচ্ছি মাংস দিয়ে মুড়ি। মাংসের তরকারি দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু গৌতম একদম বারণ করছিল, কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছিল আজকে মাংস দিয়ে মুড়ি খেতে। দুপুরবেলা একদমই ভাত খাইনি, একদমই ভালো লাগছিলো না, কেন কি জানি, মুখে একদম টেস্ট পাচ্ছিলাম না। তো জানি না এটা খেতে পারবো কি না, মুখটা যেন কেমন একটা হয়ে আছে, আর শরীর একদমই দিচ্ছে না। মানে এসে ড্রেসটা চেঞ্জ করে আমি শুয়েই পড়েছিলাম। গৌতম আর মেয়ে খেয়েছে ভাত, ওই সকালে যে ভাত ছিল সেই ভাতটাকে ডিম পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দুজনে ভেজে মাংস দিয়ে খেয়েছে। আমার আর ইচ্ছা করলো না। আর মানে যেটা বলছিলাম, যতই মন দিয়ে বলি যে আমি একদম সুস্থ হয়ে গেছি, কিছুই হয়নি, খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে গেছে, কিন্তু শরীর আমাকে আজকের কেন বারবারই বুঝিয়ে দেয় যে যতই লাফালাফি করি না কেন কোনো লাভ নেই, এখনও রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। আজকের ধকলটা সাংঘাতিক। এই যে 1.5 মাসে আমি এই 1.5 মাসে একদিনও এতটা কাজ করিনি। কাজ খুবই কম করি, বলতে গেলে বসেই থাকা, শুয়েই থাকা। আজকের এতটা কাজ হয়েছে, মানে আমার কোমরের নিচ থেকে পেটের যে কাটা জায়গাটা আছে নিচে লোয়ার পোর্শন, সেখান থেকে পা দুটো যেন অবশ হয়ে যাচ্ছে, মানে এত অসুস্থ লাগছে। তাও তো একবার গেলাম, গিয়ে মাকে দেখে আসলাম,
আনতে যেতে পারিনি তো কি হয়েছে। আমার বাড়ি থেকে ক্লাব মাত্র 2 মিনিটও লাগে না, গিয়ে দেখে আসলাম, এসে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। খেয়ে দিয়ে ঘুম লাগাই। জানি না কালকের কালী পূজাটা কীভাবে কাটবে, আদৌ মায়ের পূজা দেখতে পারবো কি না। শরীর আজকের থেকে ভীষণ মানে ডাউন লাগছে। একটু গৌতম বললো ভালো মতো নাকি ঘুমিয়ে নিলে শরীর নাকি ঠিক হয়ে যাবে, দেখা যাক। তো চলো এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব মজা করে কালী পূজা কাটিও, জমিয়ে বাজি ফাটিও, কিন্তু খেয়াল রেখে নিজের সাবধানতা অবলম্বন করেই বাজি ফাটিও বাবা, সাবধানে। তো চলো, গুড নাইট।